বাস থামে একটা ফাঁকা রাস্তার পাশে। সেখানে সাদা ধুলো উড়ছে। পাশে একটা ছোট্ট চায়ের দোকান, পেছনে তালগাছের শাড়ি। বাসের কন্ডাক্টর চেঁচিয়ে বলে, পাটবিলা কে আছেন? নামুন নামুন সবাই। সত্যেন ধীরে ধীরে উঠে পড়ে। ঘাড় বাঁকিয়ে জানালার পাশের গন্ধ শোকে। মাটি, ধুলো, কাঁচা পাকা আমের গন্ধ। সে বোঝে এই তো ফিরল সেই চিরচেনা গ্রামে, অনেক বছর পরে। বাসটি সত্যেনের কাজ ঘেঁষে আবার চলে গেল। ঘাড়ের ওপর পাখির ডাক। এক ফোঁটা ধুলো উড়িয়েছে, চোখে লাগে। চারপাশটা যেন ঠিক আগের মতোই আছে। মাঠ, তালগাছ, কুঁড়ে ঘর, মেঠো পথ, কিছুই বদলায়নি। বদলে গেছে শুধু সত্যেন নিজে। সত্যেন গ্রামের মেঠো পথ দিয়ে পায়ে হেঁটেই রওনা হয়েছে বাড়ির দিকে। দুপাশে গাছের সারি পেছনে ফেলে খোলা মাঠে হাঁটছে সে। রাস্তার মোড় থেকে মিনিট 10 রাস্তা তার বাড়ি। অবশেষে বাড়িতে প্রবেশ করতেই দেখে তার বাবা রঘুনাথ মণ্ডল উঠোনের চেয়ারে বসে আছে, শরীরটা শুকিয়ে কাঠ। রঘুনাথ শুধু বলল, তুই এলি বাবা, অনেক শান্তি পেলাম। কতদিন দেখি না তোকে। ভেবেছিলাম তোকে শেষ দেখার দেখতে পাবো না। এই গ্রামেই আমি এখন শান্তিতে জীবন শেষ করতে পারবো। তুমি জানো তো বাবা, আমি কতটা ব্যস্ত থাকি। তোমাকে কতবার আমার কাছে নিয়ে যেতে চেয়েছি, তুমি তো কিছুতেই রাজি হও না যেতে। এখন বলো তো ডাক্তার কি বলছে? পল্লী চিকিৎসক বলেছে চিকিৎসার দরকার নেই, শুধু ছায়ায় বসতে হবে, রোদে যেতে না করেছে। বাবার সাথে সত্যেন উঠানে বসে গল্প করছে, যেন দূর থেকে আসায় তার কোনো ক্লান্তি নেই। সত্যেনের বাবা সত্যেনকে দেখে যেন সুস্থ হয়ে উঠেছে। এত দূর থেকে এসেছিস, চল ভেতরে যাবি। সেই থেকে বাইরেই বসে আছিস। আম বাগানের ওদিকটায় কেউ যায় না রে বাপ। কাল সকালে বাগানের দিকটায় গিয়ে আমগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসিস। সত্যেন মাথা নেড়ে সম্মতি জানায়। তারা ভেতরে চলে যায়। সকালের রোদ তখনও পুরোপুরি গা গরম করেনি। খেজুর পাতার কাঁপন যেন একটু একটু করে জানান দিচ্ছে দিনটা খুব গরম যাবে। সত্যেনের ঘর থেকে বের হতেই গ্রামের সকালটা যেন নিজেকে তুলে ধরল তার সামনে। একটানা পাখির ডাক, গরুর জোয়াল ঘষার শব্দ, অজানা কিছুর গন্ধ পাচ্ছে সে। যেন আমবাগানেই ওই রাস্তা কিছু লুকিয়ে রেখেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই পেছন থেকে ভারী গলা ভেসে আসলো। সত্যেন, ও সত্যেন, কোথায় যাচ্ছিস এত সকালে? সত্যেন ঘাড় ঘুরিয়ে দেখল ডাকটা এলো রজতের গলা থেকে। দুঃখু আর মধু তিনজনেই বাইসাইকেল নিয়ে কোথাও একটা যাচ্ছিল। ওরা তিনজনেই সত্যেনের ছেলেবেলার বন্ধু। বাবার অসুস্থতার কথা শুনে এসেছি গতকাল। এখন যাচ্ছি আম বাগানে। হাটে নিয়ে গিয়ে কিছু আম বিক্রি করব। অনেক আম নাকি বাগানে হয়েছে। আগে বল, তুই কেমন আছিস? অনেকদিন পর গ্রামে এলি, ওখানে একা যাবি? চল, আমরাও তোর সাথে যাই। ঠিকই বলেছিস, অনেক দিন পর তোদের সাথে দেখা হয়েছে। অনেক ভালো হলো দেখা হয়ে। চল একসাথে বাগানের দিকে যাই সবাই। একটি সাইকেল নিয়ে সবাই পায়ে হেঁটে রওনা দিল আম বাগানের দিকে। তারা বাঁশঝাড়ের পাশ দিয়ে একটা ছোট পুকুর, তারপর শুরু হলো সেই কাঁচা রাস্তা যেটা গ্রামের শেষ প্রান্তের দিকে যায়। তারপরেই সামনে দেখা গেল বড় সেই আম বাগান। পুরনো গাঢ় ছায়া আর খয়েরি পাতার স্তূপে ঢাকা। প্রায় 20-25টা আম গাছ, যার মধ্যে একটি গাছ অনেক মোটা আর পুরনো। সত্যেন সেই গাছের দিকে এগিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখতে লাগলো। গাছগুলো যেন কথা বলে নিঃশব্দে। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে জমিনে, ফিকে সোনার মতো। গাছের গোড়ায় কালচে মাটি, নিচে আম পড়ে আছে বেশ কিছু, কেউ তোলেনি। পাখির ঠোকর খেয়ে নষ্ট হয়ে গেছে কিছু। রজত আঙুল তুলে দেখালো, এই, তোরা দেখ, ওই ডালে কত আম ঝুলছে।
আরে তোরা দেরি করছিস কেন রে? সাইকেলটা রেখে চল, বস্তাটা ধর, তাড়াতাড়ি আম নিয়ে আবার বাজারে যেতে হবে। কেউ বাঁশ দিয়ে গাছে ঠেলা দিচ্ছে, কেউ ঝরা আম কুড়িয়ে নিয়ে যাচ্ছে। সত্যেন একটা আম মুখে তুলে বলল, গাছের আমগুলো খুব মিষ্টি রে, আগের মতোই আছে। তোদের মনে আছে ছেলেবেলার কথা? আরে আছে আছে, সে অনেক কথা মনে আছে। তুই তো চাকরি পেয়ে শহরে চলে গেলি, আর আমরা পড়ে রইলাম গ্রামে। কিন্তু সত্যেন কেমন যেন গম্ভীর হয়ে রজতের সাথে কথাগুলো বলছিল। তার মনে হতে লাগলো ঠিক যেন ওপরে পাতার ফাঁকে কেউ তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই বস্তা ভরে গেল। তারা বস্তাটা রাখলো গাছের নিচে। হঠাৎ একটা ঝোপ শব্দ হলো, যেন কোনো কিছু গাছ থেকে ঝাঁপ দিল নিচে। সবাই একসাথে পিছনে তাকালো, কে কে ওখানে? কিন্তু ঝোপের দিকে তাকিয়ে ওরা শুধু পাতার কাঁপা দেখল, কিছুই স্পষ্ট না। সত্যেন ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু ঝোপটা ফাঁকা। মধু বলল, বাতাসে এমন হতে পারে। না রে, ওটা বাতাস ছিল না। সত্যেনের গলার স্বরে কেমন একটা ভয়ের ছায়া দেখা গেল। সে চোখ বড় বড় করে সামনে এগিয়ে দেখল, কিছুই নেই। মধু চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ বলে উঠল, চল না, এই বাগানটা কেমন যেন গা ছমছম করছে। এখন হাটে না গেলে দেরি হয়ে যাবে। আরে চল তো সত্যেন, সেই তখন থেকে কি দেখে চলেছিস? চল, তবে আমার মনে হচ্ছে ওখানে কিছু ছিল। সত্যেন কিছু না বলে মাথা ঝাঁকালো। কাঁচা পাকা আম ভর্তি বস্তা নিয়ে সামনে এগোতে শুরু করলো। তারা সবাই একসাথে হাটের দিকে রওনা হয়, হেঁটে হেঁটে। কিন্তু সত্যেনের মন থেকে কিছুতেই সেই আম গাছের ব্যাপারটা যেতে চাইল না। পেছনে ফেলে এলো সেই বাগান, যেখানে পাতারা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, আর গাছগুলো যেন নিঃশব্দে কিছু বলে ওঠে। রোদ তখন কিছুটা চড়েছে। পথে লোকজন দেখা যাচ্ছে, কারো মাথায় বাঁশের ঝুড়ি, কেউ গরু টানছে হাটে বিক্রির জন্য, আর দূর থেকে ভেসে আসছে ডুগডুগির টুংটাং শব্দ। হাটের কাছে আসতেই সেই চিরচেনা গন্ধ, মাটি, ঘাম, শাকপাতা, মাংস আর আগুনে পোড়া মিষ্টির ঘ্রাণ। হাটে ঢোকার আগেই পানের দোকানের পাশের গলিতে কেউ দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। গরুদের গলার ঘণ্টা আর হকারদের গলার চেঁচানো আর হকারদের চিৎকার সব মিশে একাকার। সত্যেন, রজত, দুঃখু আর মধু চারজনই বস্তা ভর্তি আম নিয়ে হাটের ভিতর প্রবেশ করল। রজত বলল, ওই দেখ, বুড়ো চিন্ময় ওখানেই বসে আছে। এক কোণে বেতের চৌকিতে বসে আছে বুড়ো চিন্ময়। মাথায় সাদা গামছা, চোখে ধূসর চশমা, আর দুই খদ্দের দাঁড়িয়ে আছে তার সামনে। খুড়ো, আমরা আম বাগান থেকে আম এনেছি, একেবারে টাটকা। বুড়ো চিন্ময় চশমা নামিয়ে তাকালো সত্যেনের দিকে। তার চোখের চাউনি অস্পষ্ট, যেন কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছে। দেখি বস্তাটা, কতগুলো আম নিয়ে এসেছ? দুঃখু বস্তা খুলে একটা পাকা আম তুলে দিল তার হাতে। বুড়ো চিন্ময় ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর বলল, ভালো, তবে একটু দাম করে নিতে হবে। আজকের হাটে চাহিদা বেশি না। কিন্তু আম তো পাকা, একটা পচা নেই, দাম কম হলে দিতে পারবো না। তাই তো বলছি, রাগ করছো কেন বাছা? চারিদিকে তখন মানুষের গমগমানি, গরুর হাঁক আর চায়ের দোকানের ভিড়। এই হাটটা সপ্তাহে একবার বসে, কিন্তু তার আকার যেন নিজেই একটা উৎসব। ছোট ছোট ছেলেরা বেলুন হাতে দৌড়চ্ছে, কেউ সস্তায় সবজি বেচে নিচ্ছে, আর মাঝখানে বসেছে দুই বাউল। তারা একতারা বাজিয়ে গান ধরেছে। সত্যেন এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। বুড়ো চিন্ময় ওদের আম নিয়ে হিসেব করে রজতের হাতে টাকা দিল। রজত বলল, চল চা খাই। সকাল থেকে অনেক কিছুই হলো, আমও বিক্রি হলো। তারা কাছের একটা দোকানে প্রবেশ করল। মধু সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস, আম বাগানে আজ আবার সেই ঝোপের পেছন থেকে আওয়াজ এলো। না রে, আমি দেখেছি কেউ বা কিছু একটা ছিল। আমার কেমন যেন খটকা লাগছে। ওখানে কি ছিল?
তোর মুখ দেখেই বুঝেছিলাম তুই ভয় পেয়েছিস। ভয় না, কিন্তু কিছু যেন ছিল। আমি আম গাছের ডালের ফাঁকে সাদা জামার একটা আভা দেখেছি রে। আমি অতটা ভুল দেখিনি। হাটের মাঝে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে গেল। রজত আর সত্যেন সেখান থেকে উঠে বাড়ির দিকে রওনা হলো, আর বাকি দুজন সেখানেই থেকে গেল। কিন্তু সত্যেনের মন থেকে তার দেখা সেই আম বাগানের অদ্ভুত কাণ্ড যেন কিছুতেই যেতে চাইল না। রজত রাস্তার পাশে দাঁড়িয়ে বলে উঠল, আম তো বিক্রি হয়ে গেল, তাহলে সন্ধ্যায় বটতলায় আমরা দেখা করি, কি বলিস তোরা? এখন তবে যাই। সত্যেন একা হাঁটছে আর সেই বাগানের কথা মনে করছে। বাঁশ বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে গেল। পথের ধারেই সত্যেনের বাড়ি, তাই তার বাড়িতে পৌঁছতে বেশি সময় লাগলো না। বাড়িতে গিয়ে সত্যেন দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। সেও তার বাবার পাশেই বসলো। আম বিক্রি করতে পেরেছিস রে বাবা? আমার খুব চিন্তা হচ্ছিল। তুই তো গ্রামে অনেক দিন হলো ছিলি না, তাই কিছু জানিস না। হ্যাঁ বাবা, কিন্তু আম বাগানে যাওয়ার পর আমার কেমন যেন মনে হলো ওখানে যেন কাউকে দেখেছি, কিন্তু আশপাশে খুঁজে দেখি কেউ নেই। 2 বছর আগে আম বাগানে এক দুর্ঘটনার পর ওই বাগানে তেমন কেউ যেতে চায় না। কেন বাবা, কি হয়েছিল সেখানে? ওই বাগানটা আগে এক বুড়ো বাউল দেখাশোনা করত। নাম ছিল মদন। গান গাইতো, আম গাছের যত্ন নিত, কাউকে আম ছিঁড়তে দিত না। আম বিক্রি করে যা পেত আমাকে সব টাকা বুঝিয়ে দিয়ে যেত। একদিন হাটে যাওয়ার পথে কাউকে বাগানে যেতে না দেওয়ার জন্য প্রতিহিংসাবশত কয়েকজন যুবক তাকে মারধর করে বাগান থেকে সব আম নিয়ে যায়। কিন্তু মদন তখন প্রাণ ভয়ে পালাতে যায়। ওদের মধ্যে একজন রাগের মাথায় গাছে রাখা বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারে। তাকে টেনে নিয়ে গিয়ে বাগানের সেই মোটা গাছের সাথে বেঁধে রাখে। ভোরে লোকজন দেখে সে ওখানেই মারা গেছে। কথাগুলো শুনে সত্যেনের চোখ ছলছল করে ওঠে। কে ছিল তারা? কোনো খোঁজ পেয়েছিলে? কেউ জানে না, তাদের কোনো খোঁজ মেলেনি। তারপর থেকে ওই বাগানে মদনের আত্মার অভিশাপ পড়েছে। অনেক মর্মান্তিক ঘটনাও ঘটেছে। আম বাগানে মদনের আত্মা সেই আম বাগানেই ঘুরে বেড়াচ্ছে। সে শুধু শাস্তি চায়। সত্যেন বুঝতে পারল সে আসলে ভুল কিছু দেখেনি। ওখানে কিছু একটা ছিল। সে তার বাবাকে বাগানে ঘটে যাওয়া ঘটনা কিছুই না বলে চুপ করে নিজের ঘরে চলে যায়। তার মনে চলতে থাকে, যেভাবেই হোক এই সত্যের উন্মোচন করতেই হবে, নয়তো আমবাগানে আর সেই লোকটির আত্মা কিছুতেই মুক্তি পাবে না। দিন গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সে আর বাড়িতে থাকতে পারল না। সত্যেন বাড়ি থেকে বেরিয়ে একা মাঠের ধারে হেঁটে যাচ্ছিল, সেই আমবাগানের দিকে। তার মনে একটাই বাসনা, যেভাবেই হোক সেই আত্মার মুক্তি। খানিকক্ষণ হাঁটার পর সে আমবাগানের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখনই এক ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, যেন এক কালবৈশাখী ঝড় উঠেছে। সত্যেন ভয়ে এদিক ওদিক দেখছিল। আশপাশে কাউকেই দেখতে পাচ্ছে না সে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। যতই হোক সে এখন জানে এই বাগানে এক অশরীরী আছে। তখন সে বাগানের বাইরে দাঁড়িয়ে। তখন অন্ধকার আরও ঘন হতে শুরু করেছে। সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছে না। হঠাৎই তার চোখে পড়ল সামনের দিকে। সে দেখতে পেল আম বাগানের সেই মোটা গাছটার দিকে কেউ দাঁড়িয়ে আছে, যেন সামান্য আলো
শুধু সেখানেই পড়ে আছে। তার সাদা গামছা, ন্যাড়া মাথা আর রক্তমাখা বুক। সে যেন এক বয়স্ক দিনমজুর, চোখ দুটো গহরের মতো ফাঁকা। এমন কিছু দেখে সত্যেন নিজের মাঝে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ঘামতে শুরু করেছে। সাহস করে এগিয়ে দাঁড়ালেও এখন আর সে সাহস ধরে রাখতে পারছে না। সেই ছায়ামূর্তি বলে উঠল, ভয় পাস না সত্যেন, আমি তোর জন্যই অপেক্ষা করছি এতদিন। এখান থেকে কেউ আম নিয়ে যেতে পারে না। সত্যেন স্তব্ধ, যেন তার দম বন্ধ হয়ে আসছে। সে পিছনে সরে আসতে চাইছে, কিন্তু তার পা নড়ছে না। আমাকে এখানে মেরে ফেলা হয়েছে এই গাছের নিচেই। আমি তো সেদিন কারো ক্ষতি করিনি, তবে কেন ওরা আমাকে মেরে ফেললো? এক ঝলক বাতাসে সত্যেনের মুখে ধুলো এসে পড়ে। সে আবঝা চোখে দেখতে পায় সেই মূর্তিটি এখনো দাঁড়িয়ে, অস্ফুট আলো শুধু সেখানেই জ্বলজ্বল করছে। কিন্তু তারপর সে হাসতে থাকে। আমাকে কেউ বাঁচতে দেয়নি, আমিও তাদের বাঁচতে দেব না। আমাকে বলো, সেদিন কে তোমার এমন ক্ষতি করেছে? আমার বাগান রক্ষা করতে গিয়ে তোমার এমন অবস্থা হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমার ক্ষতি করেছে আমি তাদের এনে দেবো তোমার কাছে। আমি কথা দিচ্ছি তোমাকে। আমি জানতাম, এই জন্যই তোর অপেক্ষা করছিলাম। তোর বন্ধুরা ওই রজত, দুঃখু আর মধু মিলে আমাকে মেরে ফেলেছে। গ্রামের কেউ জানে না, তাই আমি প্রতিশোধ নিতে পারিনি। আজ তোকে জানিয়ে রাখলাম যাতে সবাই জানতে পারে। কথাগুলো শেষ করে সেই অশরীরী গাছের দিকে হাওয়ায় মিশে যাওয়ার সাথে সাথেই যেন বাতাসও থেমে যায়। সব কিছু শোনার পর সত্যেন নিজেকে আর ধরে রাখতে পারল না। সেখানে আর এক মুহূর্ত দেরি না করে হাঁটতে শুরু করে। হাটে কথা হয়েছিল বটতলায় সবাই থাকবে। সত্যেন এক মনে সেদিকেই হাঁটছে। যেভাবেই হোক তাকে এই আত্মার অতৃপ্ত বাসনা পূরণ করতে হবে। আরে এত দেরি করলি যে, আমরা সেই তখন থেকে অপেক্ষা করছি। সত্যেন হাঁপাচ্ছে। তার সাথে কিছু আগের ঘটে যাওয়া ঘটনা তার বন্ধুদের কিছুই বুঝতে দিল না। শুধু কথা না বাড়িয়ে বলল, এখানটা খুব ভালো লাগছে না রে, চল আমবাগানের দিকটা গিয়ে বসি। সন্ধ্যের পর গাছের হাওয়া বেশ ভালো লাগবে। আরে এখানেও তো বেশ বাতাস আছে, ওদিকে যাওয়ার কি দরকার? তারা কেউ আর কথা না বাড়িয়ে বাগানের দিকে রওনা দেয়। তারা সবাই কথা বলতে বলতে এগোতে থাকে, কিন্তু সত্যেন কারোর সাথে কোনো কথা বলেনি। তারা পৌঁছে গেল সেই বাগানের কাছে। তারা সেখানে পৌঁছতেই রজতের কাছে মনে হলো তাদের সঙ্গে আরও কেউ এসেছে, অথচ তাকে দেখা যাচ্ছে না, শুধু অনুভব করা যাচ্ছে। সে দেখল হঠাৎ একটা সাদা ছায়া গাছের গুঁড়ির পিছনে সরে গেল। রজত বলে উঠল, তুই দেখলি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। পেছন থেকে হঠাৎ কে যেন নিঃশ্বাস ফেলে, আর এক ঝলকে ঠান্ডা হাওয়া তাদের গায়ে ছুঁয়ে যায়। গাছ দুলতে থাকে, পাতারা গা ছমছম শব্দ তোলে। ঠিক তখনই অন্ধকারে গাছের ফাঁক দিয়ে নেমে আসে মদন বাউলের ছায়া। প্রথমে দুঃখ এক চিৎকার করে বলে, মদন বাউল এখানে কি করে? সেই ছায়াটা আর একটু দেরি না করে দুঃখুর গলা চেপে ধরে সেই গাছের ডালে তাকে ঝুলিয়ে মেরে ফেলে। বাকি দুজন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। রজত বলে, আমাদের ক্ষমা করো, আমরা সেদিন ভুল করেছি, অনেক বড় পাপ করেছি। কোনো কথা না শুনে দুহাত দিয়ে রজত আর মধুর গলা চেপে ধরে তাদের মাটি থেকে ওপরে তুলে ফেলে। এরপর গাছের ডালে তাদের ঝুলিয়ে রাখে। গাছের সাথে তিনটি লাশ ঝুলে থাকতে দেখে পাটবিলা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সত্যেন সবাইকে ঘটনাটা খুলে বলে। এক প্রশান্তির শ্বাস ফেলে সত্যেন, যেন তার মনে হয় গাছের পাতা দুলিয়ে কেউ জানিয়ে দিচ্ছে তার প্রতিশোধ পূর্ণ হয়েছে।